আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। আমাদের আজকে এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা শেষ করব, অর্থাৎ আজকে আলোচনার শেষ পর্ব। তোমরা গত ক্লাসে দেখেছো আমরা কবিতার মাঝামাঝি ছিলাম। তো আমরা একটু কবিতাটা পড়ে নিই এবং অর্থসহ পড়ার চেষ্টা করি, তারপরে সার্বিক আলোচনা হবে। ঠিক আছে। আমরা গতদিন ছিলাম কবিতার মাঝামাঝি। আমরা এইটুকু আলোচনা করেছিলাম, আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশী। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখান থেকে শুরু করি আমরা। আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশী। অর্থাৎ যারা উদাসী, যারা সব কিছুর প্রতি একটা অবহেলা, কবি সেইখানে মনোযোগ দিতে চান। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশী। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরণ বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিপেট। অর্থাৎ যারা লাঞ্ছিত, যারা উপেক্ষিত, যারা নিপীড়িত নির্যাতিত, কবি তাদের মর্মবেদনা বোঝার চেষ্টা করছেন। কবি তাদের সাথে সহানুভূতি প্রদর্শন করছেন, সমবেদনা জ্ঞাপন করছেন। এই যেখানে কয়েকটি কথা আছে, উন্মন মন, তারপরে বিধবার বুকে ক্রন্দন হাসি, হাহুতাস আমি হুতাশী, তারপরে বঞ্চিত ব্যথা পথবাসী, গৃহহারা, তারপরে অবমানিত, লাঞ্ছিত। এই যে কথাগুলো বলা আছে, অর্থাৎ যত দুর্ভাগা, লাঞ্ছিত, ভাগ্যাহত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, কবি এদের মর্মবেদনা উপলব্ধি করে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের মনোভাব প্রকাশ করছেন। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি উত্তর বায়ু মলয় অনিল। মলয় একটা পর্বতের নাম, ভারতের একটি পর্বত শ্রেণীর নাম, এটা দক্ষিণ ভারতে। তো সেই কবি নিজেকে সেই পর্বতের হাওয়ার সাথে, বাতাসের সাথে তুলনা করেছেন। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। অর্থাৎ যেখানে উত্তাপ, যেখানে গ্রীষ্মের দাবদাহ, কবি সেখানে আছেন। যেখানে রুদ্র কঠিন অবস্থা, কবি সেখানে আছে। তারপরে আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান। অর্থাৎ কবি সুরের ঝংকারে, মূর্ছনায়, দক্ষিণা হাওয়ায়, গ্রীষ্মের দাবদাহে, তারপরে মরুর ঝর্ণাধারায়, সবুজ শ্যামল, সব জায়গায় কবি নিজেকে উপস্থিত মনে করছেন। অর্থাৎ কবির বিচরণ সর্বত্র, বিদ্রোহী কবির বিচরণ এই সমস্ত জায়গায়।
এরপরের লাইনগুলো দেখো, আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠি যাবে ছুটে মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায়, নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া। অর্থাৎ কবি সোজা কথায় কবি একদিকে বিদ্রোহের যত রকমের প্রকাশ আছে কবি সেই প্রকাশ্যে নিজেকে প্রকাশিত করতে চান, অন্যদিকে প্রেম, ভালোবাসা, সহানুভূতি, ব্যক্তিত্বের পাশে এগিয়ে যাওয়া, নিপীড়িতর পক্ষে কথা বলা, এদিকেও কবি আছেন। এবং কবির যে উন্নত অবস্থান, উদ্ধত অবস্থান, দুর্বিনীত অবস্থান, এই যে বিদ্রোহী মনোভাব, এই কারণে কি হয়, কবি যখন রুষে ওঠেন, মানে রাগান্বিত হয়ে ওঠেন, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, কবি যখন নিজেকে ক্ষুব্ধ বিক্ষুব্ধ করে তোলেন, চারিদিকে তার প্রকাশ ঘটে, এবং এই প্রকাশের ফলে হাবিয়া দুজনের আগুনও যেন কম্পমান হয়ে নিভে যেতে চায়। অর্থাৎ সোজা কথা এখানে কবির বিদ্রোহ, কবির বিদ্রোহী ভাব, উদ্ধত ভাব, দুর্বিনীত ভাব। এই দুর্বিনীত কিসের বিরুদ্ধে? দুর্বিনীত মানে বিনয়ের অভাব। এই বিনয়ের অভাব হলো অত্যাচারী শাসক, শোষক, ইংরেজ শাসকের বিরুদ্ধে। এখানে কবির বিদ্রোহ, এখানে কবির দুর্বিনয়, উদ্ধত ভাব। তো এটা তো আমরা জানি যে কবির এই বিদ্রোহ ভাবে বা বিদ্রোহী কবিতার প্রকাশে বা তার বিদ্রোহী লেখার কারণে ইংরেজ সরকারও ভয় পেয়ে গিয়েছিল। তো সেটি বলা হচ্ছে, অর্থাৎ কবির বিদ্রোহী চেতনায়, বিদ্রোহী ভাবে হাবিয়া দোজকের আগুনও যেন নেভে যায়। অর্থাৎ এখানে আমরা এইভাবে বলতে পারি, ইংরেজ শাসকও যেন ভয়ে ভীত। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলেন অবসৃষ্টির মহানন্দে। আমি মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোধ, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমে রণিবে না। কবি নিজেকে পরশুরামের কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন। পরশুরাম হিন্দু পুরাণে উল্লিখিত বা বর্ণিত বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি পৃথিবীকে শান্ত করার জন্য 21 বার ক্ষত্রিয় নিধন করেন। ক্ষত্রিয়রা এমনি সাধারণত যোদ্ধা হয়, তারা যুদ্ধ করে। এই ক্ষত্রিয় নিধন করেন 21 বার কে এই পরশুরাম। তো তিনি নিজেকে পরশুরামের কঠোর কুড়াল হিসাবে দাবি করছেন। অর্থাৎ তার মধ্যে যে প্রচন্ড শক্তি, পরশুরামের যে শক্তি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মধ্যে সেই শক্তি, সেই উদ্দীপনা, সেই ভয়াবহ রূপ বিদ্যমান। এর ফলে তিনি সমস্ত অত্যাচার, অনাচার, শোষণ, নির্যাতন বন্ধ করতে সক্ষম হবেন বলে কবির ধারণা। তাহলে আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, অর্থাৎ বিশ্বকে ক্ষত্রিয় শূন্য করব। অর্থাৎ যারা যুদ্ধবাজ, যারা হিংসা হানাহানি করে, তাদেরকে তিনি নির্মূল করবেন। আনিব শান্তি শান্ত উদার, এবং এই যারা যোদ্ধা, যারা অন্যায় যুদ্ধে অংশগ্রহণ করে, তাদেরকে নিশ্চিহ্ন করে কবি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। আমি হল বলরাম স্কন্ধে, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলেন অবসৃষ্টির মহানন্দে। বলরাম পৌরাণিক চরিত্র। এটা হলো শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা, শ্রীকৃষ্ণের বড় ভাই আর কি, বৈমাত্রেয় বড় ভাই। তাহলে আমি হল বলরাম স্কন্ধে, উপাড়ি ফেলিব
অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। এই পরাধীন বিশ্ব, পরাধীন ভারতকে তিনি মুক্ত করতে চান এই বলরামের শক্তিতে শক্তিমান হয়ে। বলরাম যে শক্তি বলে, যে সাহস বলে পৃথিবীকে কাঁধে তুলে ধ্বংস করতে চেয়েছিলেন, কবিও সেই রকমই এই পরাধীন ব্রিটিশ ভারতকে, এই ভারতভূমিকে স্বাধীন করতে চান এবং শাসক শ্রেণীকে, শোষক শ্রেণীকে নিশ্চিহ্ন করতে চান। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কীর্তন ভীম রণভূমে রণিবে না। আমার মনে হয় এখানে বুঝতে অসুবিধা নেই। কবি কখন শান্ত হবেন, কবি কখন চুপচাপ হবেন, স্থির হবেন? যখন পৃথিবীতে অত্যাচার, শোষণ, হিংসা, ভেদাভেদ, সাম্প্রদায়িকতা এগুলো দূর হবে, তখনই কবি শান্ত হবে। উৎপীড়িত, যারা নিপীড়িত, নির্যাতিত, এদের কান্না যখন থামবে, যখন শোষণ বন্ধ হবে, যখন অত্যাচার বন্ধ হবে, মানবতার অপমান যখন বন্ধ হবে, কবি সেই দিন শান্ত হবেন। ততদিন পর্যন্ত, তা না হলে কবির বিদ্রোহ, কবির এই বিদ্রোহী চেতনা, বিদ্রোহী কাজকর্ম অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। কবির শির চির উন্নত। কবি কারো কাছে শির বা মাথা নত করতে রাজি নন, কোনোভাবে রাজি নন মাথা নত করতে। কবি চিরকাল নিজেকে উন্নত অবস্থানে রাখতে চান। কোনো কিছুর বিনিময়ে কবি নিজেকে দুর্বল, মানে মাথা নত করতে রাজি নন। এবং যতদিন পৃথিবীতে অত্যাচার চলবে, শাসন চলবে, পরাধীন অবস্থা বিরাজমান থাকবে, শোষক শ্রেণী গরিবকে শোষণ করবে, জমিদার শ্রেণী, ধনিক শ্রেণী বা উচ্চ বর্ণের লোক নিম্ন বর্ণের লোককে শোষণ করবে, নির্যাতন করবে, কবি ততদিন তার বিদ্রোহী সত্তা বজায় রেখে তার বিদ্রোহের প্রকাশ ঘটাবেন এবং তিনি তার চির উন্নত রাখবেন। আমরা যদি অল্প কথা কবিতাটি বুঝতে চাই, তাহলে কবির এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, শোষণ, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, সর্বোপরি ভারত যে পরাধীন ছিল সেই সময়, এই পরাধীনতার বিরুদ্ধে। অর্থাৎ কবি ভারতকে স্বাধীন করতে চান, ব্রিটিশকে এখান থেকে বিতাড়িত করতে চান। কবির বিদ্রোহ এটাই। তাহলে এইটা তো কবির বিদ্রোহী সত্তা। পাশাপাশি কবি আরেকটি সত্তার কথা তোমাদের বলেছি, প্রেমিক সত্তা, মানবতাবাদী সত্তা, বা যেদিকে আছে প্রেম, ভালোবাসা, এই প্রেম ভালোবাসা দিয়েও তিনি আবার পৃথিবীকে নতুন করে করতে চান। তাহলে কবির দুটি প্রকাশ, একটি হচ্ছে প্রেম ভালোবাসা, রোমান্টিকতা। কবিতার লাইনটি তোমরা যদি আবার একটু খেয়াল করো তাহলে বুঝতেই পারবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুল্য। অর্থাৎ একদিকে তিনি প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে জাগাতে চেয়েছেন, অন্যদিকে তিনি তার বিদ্রোহী সত্তা দিয়ে, বিদ্রোহী ভাব দিয়ে যত অন্যায়, যত অবিচার, যত সাম্প্রদায়িকতা, যত হিংসা, হানাহানি, ভেদাভেদ, এগুলো দূর করতে চেয়েছে। পরাধীনতা থেকে ভারতকে, এই ভারতীয় উপমহাদেশকে, এই বাংলাকে মুক্ত করতে চেয়েছে। তো এটি হচ্ছে খুব সংক্ষেপে বিদ্রোহী কবিতার মূল বক্তব্য। আমরা আশা করি বুঝতে পারছি।
তোমরা শব্দার্থ টিকাগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। তার আগে আমি যেটা বলতে চাই, আমরা যে কবিতাটি পড়লাম, তো সেখান থেকে কিছু উল্লেখযোগ্য লাইন যদি তোমাদের বলি, যেগুলো তোমাদের প্রশ্ন, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। কবিতার প্রথম দিকে একবারে প্রথম দুটি লাইন হতে পারে, বড় বীর বড় উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, এটি একটি হতে পারে। এর কয়েকটা লাইন পরে দেখো, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি কোনো নিয়ম কানুন আইন শৃঙ্খলা মানতে চান না, বিশেষ করে ইংরেজ শাসকের তৈরি আইন কানুন, যেগুলো আইন এই দেশের জনগণের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সেই সমস্ত আইনকে তিনি উপেক্ষা করতে চান, সেই সমস্ত আইনকে তিনি ভাঙতে চান, নির্মূল করতে চান, সবকিছু ভেঙে চুরমার করতে চান। এরপরে একটু আগে যে লাইনটি বললাম, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুচ্ছ, একদিকে প্রেম ভালোবাসা, অন্যদিকে বিদ্রোহ, অন্যায় অবিচারের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ, এই লাইন। এরপর বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, একবারে শেষ দিকে, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এই লাইনগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষের দুটি লাইন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। তো আমার মনে হয় কবিতাটা মোটামুটি ভাবে বুঝতে পারলাম। বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে এবং তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ। এবং আমরা বলতে পারি বিদ্রোহী নিঃসন্দেহে অন্যতম একটি সার্থক কবিতা। এর নামকরণও সার্থক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী কবিতা। এই কবিতা প্রকাশের পরে পরেই সারা বাংলায়, সমগ্র দেশে, সমগ্র বাঙালি পাঠকের কাছে কবির খ্যাতি ছড়িয়ে পড়ে। খুবই দ্রুত কবি পরিচিত হয়ে ওঠেন এবং অচিরেই তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তো আমরা আমাদের মূল কবিতার আলোচনা শেষ করলাম। আশা করছি তোমরা কবিতাটি ভালো করে পড়ে শব্দার্থ টিকা সহ বোঝার চেষ্টা করবে এবং কবিতাটা যদি ভালো করে বুঝতে পারো, আমার মনে হয় কোনো প্রশ্নই তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না। প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিক মতো লিখতে পারবে যখনই হবে। তো যে কোনো পরীক্ষার জন্যই তোমাদের একেবারে টিউটোরিয়াল পরীক্ষা বা সাময়িক পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, এমনকি পরবর্তীতে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা থাকে, ভর্তি পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য এই কবিতাটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমি মনে করি একেবারে লেখক পরিচয় থেকে শুরু করে শেষ পর্যন্ত শব্দার্থ টিকা এবং পাঠ পরিচিতি সবটাই খুব ভালো করে প্রত্যেকটি লাইন মনোযোগ দিয়ে তোমাদের পড়া দরকার। আশা করছি এই কথাগুলো তোমাদের কাজে লাগবে, কবিতাটি ভালো করে উপলব্ধি করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের কোনো যদি জানার থাকে, প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে সেই প্রশ্নটি করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।